আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা এসএসসি বায়োলজির যে চ্যাপ্টার 5 রয়েছে, খাদ্য, পুষ্টি ও পরিপাক, এই অধ্যায়ের সাজেশন নিয়ে কথা বলবো। এই অধ্যায়ের কোন টপিক থেকে জ্ঞানমূলক হয়, কোনটা থেকে অনুধাবনমূলক বা কোনটা গঘর জন্য পড়বা সেই ব্যাপার নিয়ে কথা বলা হবে। বায়োলজির জন্য আসলে অধ্যায় ভিত্তিক সাজেশনটা খাটে না। আমি যদি তোমাদেরকে বলি যে বায়োলজির এই কয়েকটা চ্যাপ্টার পড়ো তাহলেই হয়ে যাবে, এটা আসলে কাজ করবে না। বায়োলজির জন্য হয় টপিক ভিত্তিক সাজেশন, অধ্যায় ভিত্তিক নয়। টপিক ভিত্তিক মানে হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে তোমাকে বেছে বেছে টপিক পড়তে হবে। এই ভিডিওর দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে সাজেশনটা দেয়া তোমাদেরকে, যে প্রত্যেকটা অধ্যায়ের কি কি টপিক ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য বা গঘর জন্য, এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ থেকে বায়োলজি কোর্স আসতেছে আমার, সেই কোর্সেরই মূলত এটা ভিডিও, মানে লেকচার শিট। ওই কোর্সে কিভাবে পড়ানো হবে, আমি এর আগে বলেছিলাম যে এই কোর্সে যারা থাকবে তাদেরকে আসলে বই পড়তে হবে না, কারণ বইয়ের সবগুলো তথ্য আমি লেকচার শিটে উঠিয়ে দিয়েছি। আমি বই পড়তে তোমাদেরকে নিরুৎসাহিত করছি না, যদি কেউ না চাও তবে না পড়তে পারো। তোমাদেরকে ভর্তি হতেই হবে কোর্সে এমন কোনো কথা নেই। তোমার সাজেশনটা দেখো, জাস্ট ভিডিওটা দেখো, তোমরা আইডিয়া পাবে যে কোন কোন টপিক কিভাবে কি পড়া উচিত। আসলে দেখো আমার লেকচার শিটটা একটু দেখো। এখানে তো উদ্ভিদের খনিজ, দেখো এখানে অধ্যায়ের নাম লেখা হয়েছে, এখানে কোন টপিক সেটা লেখা হয়েছে, এবং তার সাথে সাথে এখানে এমসিকিউ এর জন্য, অর্থাৎ এখানে যে টপিকগুলো রয়েছে সেটা শুধু এমসিকিউ এর জন্য পড়বা। তাহলে সব কিছু তথ্য কিন্তু দেয়া হয়েছে তোমাদেরকে, ঠিক আছে? তো প্রত্যেকটা লেকচার শিট খুবই ভালো করে সাজানো হয়েছে। তাহলে এখানে আমাদের এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্ট, এগুলো থেকে এমসিকিউ এ প্রশ্ন হয়। হয়তো কোনো একটা উপাদান দিয়ে বলবে নিচের কোনটি মাইক্রো বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ওকে, এইরকম প্রশ্ন আসলে হয়। নেক্সট, এখানে দেখো উদ্ভিদের খনিজ পুষ্টি থেকে আমাদের এখানে রয়েছে যে যে এই যে আমাদের উপাদানগুলো রয়েছে এখানে, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এগুলো কোনটা কি কাজে লাগে উদ্ভিদের এবং কোনটা ইম্পর্টেন্ট, এখান থেকে কি প্রশ্নটা আসে, এখানে শুধুমাত্র এমসিকিউ এর জন্য আসে। যেমন ধরো দেখো এখানে কিছু শব্দ সাদা করে লেখা হবে, এগুলো তো হলুদ হেডিং, এগুলো তো সবুজ, কিন্তু কিছু সাদা, ওই সাদা শব্দগুলো সেই জন্য থাকবে যে ওগুলো আমি বুঝিয়ে দেব। ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো অন্য কালারে তোমাদের লেকচার শিটে রাখা হবে। মানে আমার এর আগে যে কোর্সগুলো ছিল সেগুলো কিছু ভুল ছিল সাজানো গোছানোর ক্ষেত্রে, বাট এইবার আমি চেষ্টা করছি সব কিছু সাজিয়ে গুছিয়ে ঠিকঠাকভাবে নিয়ে আসার। এবং এই লেকচার স্লাইডে আসলে কোনো রকম প্রশ্ন অ্যাড করা হয়নি, কিন্তু যেটা যেটা দিয়ে তোমাদের 4 তারিখ থেকে ক্লাস শুরু হবে সেখানে সকল এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক সব কিছু থাকবে আসলে। এখন তোমরা বলতে পারো এটা ইউটিউবে দিচ্ছেন সেই জন্য প্রশ্ন অ্যাড করেননি। না, সেটা আসলে কারণ নয়। প্রশ্নটা অ্যাড করবো আমরা 1 এবং 2 তারিখে, সবগুলো রেডি করব। 3 তারিখ রেস্ট, 4 তারিখ থেকে ক্লাস শুরু, এইভাবে আসলে চলছে। হ্যাঁ, সেই জন্য এখন আসলে প্রশ্নটা অ্যাড করা হয়নি, শুধু লেকচার শিটে মানে টপিকগুলো রয়েছে। আসলে কোনটা কি উপাদান, কোনটার কি কাজ, সব থেকে ইম্পর্টেন্ট কথাগুলো এখানে লেখা হয়েছে। এবং তোমরা এতটুকু বিশ্বাস রাখতে পারো যে এর বাহিরে কোনো প্রশ্নই যাবে না, ট্রাস্ট মি। এখানে যা কিছু লেখা হয়েছে শুধু সেগুলোই পড়বা। এই যে উপাদানগুলো কি কাজে লাগছে, এটা শুধু এমসিকিউ এর জন্য আসতে পারে বা ক এর জন্য আসতে পারে, উপরে লিখে দেওয়া হয়েছে এমসিকিউ এর জন্য। ওকে, তাহলে কোন উপাদানের কি কাজ সেটা এমসিকিউ এর জন্য। তোমরা একটাবার চিন্তা করো, এরকম একটা লেকচার স্লাইড তৈরি করতে কি পরিমাণ কষ্ট হয়েছে আমার। আসলে কোর্সের মূল্য রাখা হয়েছে মাত্র 370 টাকা। 14টা অধ্যায়ের 14টা লেকচার শিটের দামও 370-এর বেশি হওয়া উচিত। সেখানে তো ক্লাস পাবা, এমসিকিউ, পরীক্ষা, সব কিছুই পাবো তোমরা। ওকে, ঠিক আছে, আমি চেয়েছি কম রাখছি এই কারণে যেন সবাই ভর্তি হতে পারো। কোনটার কি কাজ দেখো, বোরন কোষ প্রাচীরকে দৃঢ়তা প্রদান করে, মানে সব কিছু আছে। ফসফরাস মূলের বৃদ্ধিতে, বা এর অভাবে পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয়, মানে সব কিছু। তোমরা যদি পরীক্ষার আগে এই লেকচার শিটটাই দেখে যাও বা মোবাইল স্ক্রোল করতে করতে হয়তো যাচ্ছ, তো হয়ে যাবে। শুয়ে শুয়ে একটু লেকচার শিটটা দেখলা, হয়ে যাবে, আর কিছু লাগবে না। নেক্সট, এখন এই যে আমিষ, শর্করা,
স্নেহ, হ্যাঁ, এগুলোর কোনটা কি কাজে লাগছে, এখান থেকেও এমসিকিউ এর জন্য প্রশ্ন হয় বা সর্বোচ্চ খ হতে পারে, এর চেয়ে বেশি কিছু না। যেমন আমিষ কি কাজে লাগছে, দেহের বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ, এগুলো প্রত্যেকটা টপিক আমি আলোচনা করব যে কিভাবে দেহের বৃদ্ধি সাধন, আমি চেষ্টা করব আরো বেশি, মানে এখানে তো জাস্ট সাজেশন যে কোন টপিক গুরুত্বপূর্ণ এবং এগুলো কিসের জন্য, কারণ স্টুডেন্টরা অনেক সময় বোঝে না যে এই টপিকগুলোর মধ্যে কতটুকু পড়বো, কিসের জন্য পড়বো, কোন কাজে লাগবে, এটা কি এমসিকিউ আসবে নাকি জ্ঞানমূলকে আসবে, বোঝে না। এগুলো মূলত এমসিকিউ এর জন্য বা জ্ঞানমূলকের জন্য। যেমন এক শর্করা থেকে প্রশ্ন হতে পারে যে গ্লুকোজ এক শর্করা, মধু বা ফলের রস, এগুলো হচ্ছে এক শর্করা, দ্বিশর্করা, বহু শর্করা, তাই না? এই যে ব্যাপারগুলো রয়েছে এখান থেকে শুধু এমসিকিউ হবে এই পার্টটুকু দেখো। এবং তোমরা যদি বইয়ে খেয়াল করো তাহলে এই তিনটা জিনিস 3-4 পৃষ্ঠা মিলিয়ে আছে, আমি সেটাকে একত্রে একসাথে দিয়েছি। এতে করে সুবিধা কি হবে, তোমরা একটার সাথে একটা কম্পেয়ার করে করে পড়তে পারবা। তাহলে এত চিন্তা কিন্তু আমাকে আসলে করতে হয়েছে একটা লিখতে, আমি ধরাম করেই লিখিনি, পারতাম ধরাম করে লিখতে, এলোমেলো করে না, আমি তা করিনি। যে তিনটা উপাদান যেটা রয়েছে সবগুলোকে একই স্লাইডে আমি দিয়েছি, এবং এই যে শর্করার কয়েকটা ভাগ রয়েছে সেগুলো একই স্লাইডে আমি আসলে দিয়েছি, যেন তোমাদের পড়তে সুবিধা হয়, কম্পেয়ার করতে সুবিধা হয়, রাইট? এখান থেকেও মূলত এমসিকিউই আসে, আসলে খুব বেশি কিছু আসে না। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট কথাগুলো লেখা হয়েছে। পাকস্থলীতে অনেকক্ষণ জমা থাকে এবং উপবাসের সময় কাজে লাগে। স্নেহ জাতীয় পদার্থ কোথা লাগে না ওটা খেলে, যেমন বাদাম ভাবতে পারো, বাদামের মধ্যে যে তেল থাকে অনেক সময় এটা কাজে লাগে। সয়াবিন, সরিষা, চর্বি, ঘি, ডালডা, সব কিছু আছে, সব কিছু। আমার মনে হয় যে আমি এর আগে কখনো কোনো কোর্সে এত বেশি এত সাজানো গোছানো ছিল না, আমার ভুল ছিল সেগুলোতে। আমি ভুলের মধ্য দিয়ে যেতে যেতে শিখেছি এবং যতটুকু আমার দেওয়ার কথা ছিল ততটুকু হয়তো অনেক সময় আমি দিতে পারিনি, সেই জায়গাগুলোতে আমি ক্ষমাও চাই। কিন্তু এইবার আমি চেষ্টা করছি সবগুলো সাজানো গোছানো, একদম সাজানো গোছানো। যে কোর্স যখন আমি শুরু করব তার আগে সবগুলো লেকচার স্লাইড আমি শেষ করব, সবগুলো। বায়োলজি 4 তারিখ থেকে শুরু হবে, 2 তারিখের মধ্যে আমি সব কিছু শেষ করবো, 4 তারিখ থেকে ক্লাস শুরু। ম্যাথ, হায়ার ম্যাথ 25 তারিখ থেকে, জানুয়ারি মাসের 25 তারিখ থেকে শুরু হবে, 24 তারিখের মধ্যে আমি সব কিছু করে ফেলবো। এবং ফিজিক্স কেমিস্ট্রি আসবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে, সেখানে শুধু সিকিউ এবং এমসিকিউ করানো হবে। সবগুলো লেকচার স্লাইড আমি তার আগেই রেডি করব। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এইবার কোনো কিছুতে কোনো কমতি দেখা যাবে না, তোমরা এই লেকচার স্লাইড করে যাও, হয়ে যাবে। দেখো এখানে খনিজ লবণ এমসিকিউ থেকে, খনিজ লবণ থেকে যতটুকু প্রশ্নটা এমসিকিউ হতে পারে, তোমরা এগুলো টপিক বইয়ে খুঁজে পাবা। পানি, এখান থেকে শুধু এমসিকিউ হবে, ঠিক আছে? যেমন মানুষের দৈহিক ওজনের 50 থেকে 65% পানি থাকে, এমসিকিউ পার্ট। বোঝা গিয়েছে? মানুষের প্রতিদিন 2 লিটার পানির প্রয়োজন পড়ে, এমসিকিউ পার্ট। রাফেজ বা খাদ্য আঁশ, দেখো এখানে অনুধাবনমূলক এবং এটা খুবই ইম্পর্টেন্ট। রাফেজ বা খাদ্য আঁশ টপিকটা খুব ইম্পর্টেন্ট এবং অনুধাবনমূলকে কোনো না কোনো বোর্ডে আসছে বা আসবে, ক্লিয়ার? সুতরাং এটা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন টপিকটা কিসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, খাদ্য পিরামিড, দেখো লেখা আছে খ, এটা খ নাম্বারে আসে, দ্যাট মিনস অনুধাবনমূলকে আসলে আসে। এবং এখানে আমি সংজ্ঞাও লিখে দিয়েছি যে মানব শরীরের প্রয়োজন অনুযায়ী, এবং নিজের মতো করে, এমন নয় যে বইয়েরগুলো কপি করা হয়েছে, তা নয়। দেখো, মানব শরীরের প্রয়োজন অনুযায়ী খাদ্যের উপাদানগুলোকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকেই আদর্শ খাদ্য পিরামিড বলে। আমাদের দেহ চলতে গেলে সবগুলো উপাদান যে সমানভাবে লাগবে, একই পরিমাণে লাগবে তা তো না, কোনোটা বেশি লাগবে, কোনোটা কম লাগবে। এবং কম এবং বেশি, বেশি থেকে কমের দিকে সাজালে সেটা একটা পিরামিডের আকৃতি নেয়, সেটাই আসলে খাদ্য পিরামিড বলে। এটা হচ্ছে তোমাদের অনুধাবনমূলকের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, পুষ্টির অভাবজনিত রোগ, যেমন গয়টার আছে, রাতকানা আছে, রিকেটস আছে, রক্তশূন্যতা আছে। এইটা যদি তুমি তোমার বইয়ে দেখো তাহলে দেখবা যে 2 পৃষ্ঠা মিলিয়ে আছে। এখানে দেখো ছোট্ট একটা জায়গার মধ্যে আমি সুন্দর করে লিখে দিয়েছি, এর বাহিরে কোনো প্রশ্ন যাবে না, এখান থেকে কখনোই ঘ নাম্বারের প্রশ্ন আসবে না, সর্বোচ্চ খ আসতে পারে, সেটাও আসবে না, আসবে এমসিকিউ অথবা জ্ঞানমূলকে, ক্লিয়ার? এবং সব থেকে ইম্পর্টেন্ট তথ্যগুলোই লেখা হয়েছে যে আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির ফুলে যাওয়াকে গয়টার বা গলগণ্ড, মানে গলগণ্ডরোগের অন্যতম কারণ। উত্তরবঙ্গের মানুষের এই রোগ বেশি হয়, টিউমার বা ক্যান্সারের কারণেও থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে, সেটাকে আমরা গলগণ্ড বলবো না, তাই না? এর থেকে বেশি তো এখানে পড়তে হয় না। ভিটামিন এ, যেমন রাতকানা, ভিটামিন এ এর অভাবে জেরপ্থ্যালমিয়া রোগ হয়,
এই রোগের মোট 8টি মাত্রা রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন মাত্রা হচ্ছে আসলে রাতকানা। এখানে কর্নিয়া ঘোলাটে হয়ে যায়, সুতরাং আলো প্রবেশ করতে পারে না। স্বল্প আলো হলে সেটা দেখতে পারে না, বেশি আলো হলে দেখতে পারে। সবকিছু রিকেটস, হাড়গুলো দুর্বল হয়ে যায়, গিট ফুলে যায়, মানে যতটুকু না লিখলেই না ততটুকু। কার অভাবে হয়? ভিটামিন ডি। দেখো এখানে আমাদের যে দেহের মধ্যে যে কোলেস্টেরল থাকে সেটা রোদে ভিটামিন ডি উৎপন্ন হয়, সেই জিনিসগুলো আসলে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। এই জন্য আমি বলেছি যে এইটা পড়লে মূলত আসলে বই পড়ার প্রয়োজন পড়বে না। আমি নিরুৎসাহিত করছি না, বইয়ে যে লাইনগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো এখানে আসলে উঠানো হয়েছে। এটা এমসিকিউ এর জন্য বা সর্বোচ্চ খতে প্রশ্ন হতে পারে, এর বাইরে না। এখানে দেখো এমসিকিউ প্লাস অনুধাবনমূলক, এমসিকিউটাই বেশি। যেমন 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি খাদ্য শক্তি পাওয়া যায়, তো আমিষ থেকে কতটুকু, চর্বি থেকে কতটুকু, এটা এমসিকিউ হতে পারে। আবার এই অঙ্কটা ইম্পর্টেন্ট না আসলে। হ্যাঁ, তোমাকে হয়তো কিছু খাবার দিল, যেমন এখানে চিরা দিয়েছে, এই চিরাতে এত গ্রাম শর্করা, এত গ্রাম প্রোটিন, এত গ্রাম স্নেহ রয়েছে, তোমাকে বললো কি পরিমাণ শক্তি ওখানে তুমি পাবা। অঙ্কটা ইম্পর্টেন্ট না, বাট যদি আসে আমি সেটাও করিয়ে দেবো, অঙ্কের জায়গাও এখানে রেখেছি। আসলে আমি তোমাদেরকে এতটুকু একেবারেই আশ্বস্ত করতে পারি যে এই লেকচার স্লাইডটা এতটা ভালো করে এবং এতটা তথ্যবহুল যে তোমার এটা পড়লে তোমাকে আলাদা করে আর কোনো কিছুই পড়তে হবে না। জাস্ট একটা লেকচার স্লাইড, এই অধ্যায়ের সম্পূর্ণ লেকচার স্লাইড। এমসিকিউটা অ্যাড করা হয়নি, সেটা করা হবে, সেটা আগেই বলেছি। জ্ঞানমূলক, অনুধাবনমূলক, গ ঘ কিচ্ছু অ্যাড করা হয়নি, সেগুলো করা হবে। সবগুলো যখন অ্যাড করা হবে, সম্পূর্ণ লেকচার যখন তোমার কাছে প্রোভাইড করা হবে, সেই লেকচারটা দেখো এবং পরীক্ষা দিতে যাও। এখানে দেখো বিএমআর লিখে দেওয়া হয়েছে গ ঘ, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। বিএমআর এবং বিএমআই এটা খুবই ইম্পর্টেন্ট। সবকিছু আছে দেখো, বিএমআর মানে কি বা এটা কি আসলে। দেখো বিশ্রামরত অবস্থায় কি পরিমাণ শক্তি খরচ হয়, বিশ্রাম করলেও কি শক্তি খরচ হয়? হ্যাঁ হয়, হৃৎপিণ্ড চলছে, ফুসফুস চলছে, তাই না? তারপরে আমাদের অন্ত্র যেটা সংকোচন প্রসারণ হচ্ছে বারবার, তাই না? তাহলে বসে থাকলেও আবার রক্ত প্রবাহিত হচ্ছে, তাই না? তো বসে থাকলেও আসলে আমাদের শক্তি খরচ হয়, সেটা হচ্ছে আসলে বিএমআর। হ্যাভিস ব্যান্ডিক সূত্র কি, মেয়েদের ক্ষেত্রে একরকম, ছেলেদের ক্ষেত্রে একরকম। এখানে সেই মানগুলোও লিখে দেওয়া হয়েছে এবং ছোট্ট একটা অঙ্ক দেওয়া হয়েছে এখানে, সে অঙ্কটা করাবো। এবং সৃজনশীল গিয়ে তো আমরা আরো অনেক অঙ্ক করব। আর কিছু লাগে বলো? সত্যি কি আর কিছু লাগে? কি চাই আর? নেক্সট দেখো বিএমআই, এটাও গ এর জন্য। বিএমআই সাধারণত গতে আসে, ঘতে আসে না, কিন্তু বিএমআর গ ঘ উভয়টাতে ম্যাক্সিমাম ঘতে আসে বিএমআরটা। এখানেও দেখো সব কিছু লিখে দেওয়া হয়েছে, সব লিখে দেওয়া হয়েছে এখানে। বিএমআই দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা, এটা মিটার স্কয়ার নিতে হবে। ক্লিয়ার? মানব দেহের গড়নের সাথে স্থূলতা বা চর্বির পরিমাণ বা সূচক, দেখো এখানে বইয়ে শুধু সূচক লেখা ছিল, আমি পরিমাণটাও লিখেছি। এগুলোও সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং এই যে লেকচার শিটটা দেখছো, এর উপরে লেকচার শিট হয় না, এর থেকে বেশি কিছু থাকে না। এইভাবেই চেষ্টা করা হচ্ছে, এবং এটা শুধু এর আগে 2 নম্বর অধ্যায়ের আমি ক্লাস দিয়েছি, একই রকম লেকচার শিট তোমরা পেয়েছো। সবগুলো অধ্যায়ের লেকচার শিট একই রকম হবে, সেম টু সেম। কোনো রকম কোনো কমতি কোনো লেকচার শিটেই রাখা হবে না। এবং এসএসসি 26 তারা আরও ভালোটা পাবে, এগুলো আবার আপডেট করা হবে, আপগ্রেড করা হবে, তখন আরও ভালোটা থাকবে। আসলে আমি কোয়ালিটির ব্যাপারে আর কোনোভাবেই ছাড় দিচ্ছি না, সে আমার জীবন থাক আর না থাক। এবং এইটা দিতে গিয়ে, এই কোয়ালিটিটা ইনশিওর করতে গিয়ে আমার অনেক কিছুকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, অনেকের প্রতি অন্যায় আমি করছি, কিছু কিছু ক্লাসও হয়তো আমি নিতে পারছি না। আমি তোমাদের সেই ক্ষতিগুলো অবশ্যই পুষিয়ে দেব। এখানে দেখো পরিপাক থেকে, দেখো এখানে 5.8 বইয়ের টপিক ধরে লেখা হয়েছে, যদি লেকচার শিট থেকে খুঁজতেও হবে না, 5.8-এ যাবা, ডিরেক্টলি পেয়ে যাবা, 5 নম্বর অধ্যায় 8 নম্বর টপিক। ক্লিয়ার? তো এখানে থেকে এই যে পরিপাক বা পরিপাক তন্ত্র, এখান থেকে শুধু ক খ হতে পারে, এর বেশি কিছু হবে না। এবং এই জায়গাটা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে যে কোন অংশটার কি নাম। আর কি লাগে বলো? এরপর দেখো মুখ, মুখ গহ্বর, এগুলো শুধু ক খ এর জন্য, এর মাঝে কোনটা ইম্পর্টেন্ট সেটাও পড়িয়ে দেওয়া হবে। এবং তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে যে লালারসের টায়ালিন ও মল্টেজ নামক এনজাইম শর্করা পরিপাকে অংশ নেয়, মুখ থেকে শর্করা পরিপাকটা শুরু হয় আসলে। হ্যাঁ, আচ্ছা নেক্সট দেখো দাঁত। দাঁত টপিকটা গঘর জন্যই সাধারণত আসে, তবে এতটা ইম্পর্টেন্ট না।
যদি আসে তাহলে গঘতে আসবে, আর গঘ মানে হচ্ছে তার কিছু অংশ এমসিকিউ পার্টে চলে যায়। তুমি যেটা গঘর জন্য পড়বা সেটা তো এমসিকিউ পার্টে আসতে পারে ছোট ছোট করে, তাই না? যেমন তোমাকে বলতে পারে যে প্রতিটি দাঁতের কয়টি অংশ থাকে, মুকুট কোনটি, বা মাড়ির ওপরের অংশকে কি বলে, মাড়ির ভেতরের অংশকে কি বলে, দাঁতের মধ্যবর্তী অংশকে কি বলে। তো যেটা তুমি গঘর জন্য পড়বা সেটা কয়ের জন্য আসতে পারে। এবং সুন্দর একটা দাঁত এখানে দেওয়া হয়েছে, কোনটার কি, ইনসিসর, ক্যানাইন, মোলার, প্রিমোলার, যেটাই হোক না কেন সবকিছু সুন্দর করে লিখে দেওয়া হবে, একদম সুন্দর একটা চিত্র দেওয়া হয়েছে। এটা গঘরতে আসে কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। এবং দেখো এখানে প্রাপ্তবয়স্ক মানুষের 4টি কর্তন দাঁত, 4টি ছেদন দাঁত, 4টি অগ্রপেশন বা প্রিমোলার, 8টি, হ্যাঁ, 8টি অগ্রপেশন দাঁত, 8টি পেশন দাঁত এবং 0 থেকে 4টি আক্কেল দাঁত থাকে। যেই তথ্যগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, না জানিয়ে পরীক্ষায় গেলে রাম ধরা খাবা, সেগুলো আসলে এখানে দেওয়া হয়েছে। ওকে, সুতরাং বই দাগিয়ে পড়ার কোনো প্রয়োজন পড়বে না, লেকচার স্লাইড পড়ো তাহলেই হয়ে যাবে। এখানে দেখো যে দাঁত যেসব উপাদান নিয়ে গঠিত, ডেন্টিন, এনামেল, দন্তমজ্জা, সিমেন্ট। যদি এই জায়গা থেকে কোনো প্রশ্ন হয় তবে এই চিত্র থেকে হবে। যদি কখনো গঘতে প্রশ্ন তুমি দেখো তাহলে এই চিত্রটা মনে রাখো, এই চিত্র থেকেই প্রশ্ন হবে। ক্লিয়ার? নেক্সট, গলবিল, অন্ননালী, পাকস্থলী, এগুলো থেকে ক খতে আসতে পারে প্রশ্ন, ইম্পর্টেন্ট না। অন্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, ক খতে সর্বোচ্চ আসতে পারে, ইম্পর্টেন্ট না অত। এরপর দেখো পৌষ্টিক গ্রন্থি, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ঘতে, এইটা ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে যদি কখনো প্রশ্ন হয় তাহলে এই রকম চিত্র থেকে হবে, অর্থাৎ তোমাকে পরিপাক নিয়ে কথা বলতে হবে, পরিপাক থেকে প্রশ্ন হবে। এখন পরিপাকের অন্তর্ভুক্ত হচ্ছে, যেমন যে পরিপাকে অংশ নেয় তাদেরকে পরিপাক গ্রন্থি বলে বা পৌষ্টিক গ্রন্থি বলে। যেমন লালা গ্রন্থি একটা পৌষ্টিক গ্রন্থি, যকৃতও পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে। আবার অগ্নাশয়, সেও পৌষ্টিক গ্রন্থির মধ্যে, কারণ এই তিনটা অঙ্গ থেকে যে রসগুলো খরিত হয় সেগুলোই মূলত হজম করতে সাহায্য করে বা হজমে অংশ নেয়। ক্লিয়ার? তাহলে এই জায়গাগুলো থেকে গ বা ঘতে প্রশ্ন হবে এবং খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, আরেকটা দেখো পরিপাক, খাদ্য পরিপাক ক্রিয়া, মুখে পরিপাক, পাকস্থলিত পরিপাক, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের এই দুইটা টপিক থেকেই মূলত গ ঘতে প্রশ্ন, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি থেকে, আর একটা হচ্ছে আমাদের পরিপাক থেকে, যে মুখে পরিপাক, পাকস্থলিত পরিপাক, ক্ষুদ্রান্ত্রে পরিপাক। তোমাকে পুরো পরিপাকটাই জানতে চাইবে আসলে, বা শুধুমাত্র ক্ষুদ্রান্তে পরিপাক জানতে চাইতে পারে। একটা চিত্র হয়তো দিল, ক্ষুদ্রান্তকে ইন্ডিকেট করে দিল, হয়তো বললো যে এখানে কিভাবে পরিপাক হয়, তোমাকে তখন এই বিষয়গুলো সুন্দর করে বলতে হবে। এবং এখানে খুব ছোট্ট করে আমি এখানে লিখে দিয়েছি, এই জিনিসগুলো আমি আবার বর্ণনা করব, বিশ্লেষণ করব। এবং যখন আমি মুখে পরিপাক, পাকস্থলিত পরিপাক, ক্ষুদ্রান্তে পরিপাক একসাথে পড়াবো তখন তোমরা রিলেট করতে পারবে এবং এটা আসলে মনে থাকবে। তো লেকচার শিট দেখে যদি তোমরা এই স্লাইডটা একটু স্ক্রল করো তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আন্ত্রিক সমস্যা, অজীর্ণতা, আমাশয়, গ্যাস্ট্রিক, অ্যাপেন্ডিসাইটিস, ডায়রিয়া, এগুলো থেকে, যেমন ডায়রিয়া থেকে রোটা ভাইরাসের কারণে কি হয়, এরকম প্রশ্ন হয়, রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া হয়। ক্লিয়ার? আবার দেখো অ্যাপেন্ডিসাইটিস, সিকামের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে, প্রশ্ন আসার সম্ভাবনা নাই। গ্যাস্ট্রিক বা পেপটিক আলসার এই ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। আমাশয় এই তোমার প্রোটোজোয়ার কারণে হয়ে থাকে। তো এখান থেকে জাস্ট এই ছোট ছোট বিষয়গুলো, এখন তুমি বইয়ে যদি এটা পড়তে যাও দেখবা 3-4 পৃষ্ঠা পড়তে হবে। এখন স্টুডেন্টের সমস্যা কোথায় হয়, ওরা বোঝেই না যে কোনটা ইম্পর্টেন্ট, মনে হয় সবই ইম্পর্টেন্ট। হতেই পারে, তোমরা তো আমার মতো বুড়ো গাধা নয়, অনেকদিন পড়ে আসছো, সিলেবাস ঘাটাঘাটি করতেছি আমি কয়েক বছর যাবত, 5-7 বছর যাবত, তো আমি তো বুঝবোই কোনগুলো কখন আসে, কিভাবে আসে, কোন প্রশ্ন কিসে, মানে তোমার কোন টপিক কোন প্রশ্নের জন্য, তোমরা তো আর বুঝবা না। এই জন্য তোমরা পড়তে গেলে যে সমস্যাটা হয় মনে হয় সবই ইম্পর্টেন্ট, তো সেটার জন্য আমি আসি, তো তাই না? এই হচ্ছে মূলত চ্যাপ্টার 5-এর টপিক ভিত্তিক সাজেশন। ওকে, জাস্ট এইভাবেই পড়ো। আর এটা হচ্ছে যে বায়োলজি ব্যাচ আসবে, আমার কোর্স আসবে, ব্যাচ নয় কোর্স, জানুয়ারি মাসের 4 তারিখ থেকে, তার একটা লেকচার শিট আমি প্রত্যেকটা অধ্যায়ের এইভাবে সাজেশন দেব। এবং তার সাথে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, আমার এমসিকিউ সিরিজ আসলে আসতেছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে। এই এমসিকিউ সিরিজে আমি শুধুমাত্র বোর্ডের এমসিকিউগুলো করাবো। যেমন ধরো যে 2024 সালে যে প্রশ্নগুলো হয়েছে বায়োলজির 9টা বোর্ডে, সবগুলো আমি করিয়ে দেবো তোমাদেরকে, এই কালকে থেকে আসবে। মানে এখন যে ভিডিওটা দেখতেছো, আজকে হচ্ছে কয় তারিখ বলো তো, 23 তারিখ সম্ভবত, ডিসেম্বর 24 তারিখ থেকে ভিডিওগুলো পেয়ে যাবে, যেখানে আমি তোমাদের
প্রায় 20টার মতো বোর্ডের এমসিকিউ করিয়ে দেব। এবং আরেকটা কথা বলতে চাই, তোমরা যদি কোথাও এখন 2022 বা 23 বা 21 সালের প্রশ্নগুলো পড়ো তো এটাকে একটু স্কিপ করো, কারণ 2022-23 সালে তো শর্ট সিলেবাস ছিল। অনেক স্টুডেন্টরা এই ভুলটা করতেছে, 2022-23 সালের প্রশ্নগুলো পড়ে বা এমসিকিউ গুলো পড়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ এই অধ্যায় থেকে বেশি এমসিকিউ আসে। ঘটনা আসলে তা নয়, ঘটনা হচ্ছে ওই অধ্যায়গুলো ছাড়া কোনো অধ্যায় ছিলই না। ঠিক আছে, সুতরাং তোমরা যারা প্রশ্ন পড়ছো, আগের সালের প্রশ্নগুলো পড়ছো, যে কোন কোন প্রশ্নগুলো সাধারণত আসে, সাজেশন তৈরি করার চেষ্টা করছো, আই রিকোয়েস্ট ইউ যে যেই সালগুলোতে শর্ট সিলেবাস ছিল না সেই সালগুলোর প্রশ্নের ক্যাটাগরিটা তুমি দেখো। তুমি 2018 দেখো, 2019 দেখো, 2020 দেখো, সম্ভবত 2020-এও শর্ট সিলেবাস ছিল না। অর্থাৎ আমার কথা হচ্ছে শর্ট সিলেবাস যেগুলোতে ছিল সেইগুলোর ভিডিও দেখে বা সেইগুলোর প্রশ্ন দেখে তুমি সাজেশন তৈরি করো না। ক্লিয়ার? এবং আমি যে এমসিকিউ গুলো করাবো 2024-এ শর্ট সিলেবাস ছিল না, 2024টা নিয়েছে। আমি চাইলে 23 নিতে পারতাম, চাইলে 22 নিতে পারতাম, কোনো সালে মনে হয় পরীক্ষাই হয়নি আবার। তো আমি শর্ট সিলেবাসের এমসিকিউ গুলো করাবো না, ফুল সিলেবাস। তো ফুল সিলেবাসের এমসিকিউ করালে তোমার একটা আইডিয়া হবে যে কোন অধ্যায় থেকে আসলে কয়টা করে প্রশ্ন আসছে, এমসিকিউ কয়টা করে আসছে, তাই না? বুঝতে পারছো কি আমার কথা? তোমরা ওইভাবে সাজেশনটা নিজেরাও বানাতে পারো। এবং তোমরা যারা আমার ব্যাচে ভর্তি হবে বা কোর্সে ভর্তি হবে, ডিসক্রিপশনে গেলে তোমরা একটা ডেমো ক্লাস দেখতে পারবা। এবং এই যে লেকচার স্লাইড আছে সেটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। আসলে লেকচার স্লাইড যে এটা ফাইনাল তা কিন্তু না, এখানে টুকটাক ভুল থাকতে পারে। এখানে আমি যেহেতু সাজেশনটা দিচ্ছি যে টপিকটা ঠিক রেখেছি, এখানে এটা আরও চেঞ্জ হবে, এমসিকিউ প্রশ্ন অ্যাড হবে, এমসিকিউ এর ব্যাখ্যা অ্যাড হবে, সৃজনশীল প্রশ্ন অ্যাড হবে। এবং যখন তোমার যারা ভর্তি হবে, ধরো যে আমি 1 তারিখে 2 তারিখে তো সব শেষ হয়ে যাবে, 2 তারিখের পরে সবগুলো লেকচার স্লাইড আমি আপলোড করে দেব, যেন তোমরা মানে ক্লাসে আসার আগেই লেকচার শিটটা একবার দেখে আসতে পারো। অনেক স্টুডেন্ট এটা করে যে দেখি লেকচার শিটে কি আছে। তো লেকচার শিটটা একবার দেখে যদি লেকচারে আসা যায় সেক্ষেত্রে তোমাদের পড়াটা 30 বা 40% এগিয়ে থাকে আসলে, কারণ অলরেডি দেখে আসছো। এবং এখানে যদি কোনো একটা শব্দ তোমাদের কাছে মনে হয় যে একটু কঠিন মনে হচ্ছে, সেটা প্রশ্ন করতে পারবা। আবার এটার সাথে তুমি বইটা একটু পড়ে নিলা, পড়ে যদি মনে হয় যে বইয়ে কোনো একটা শব্দ তুমি পাচ্ছ না, যেটা এখানে ইনক্লুড করা হয়নি, রাখা হয়নি, তখন আমাকে লেকচারের সময় প্রশ্নটা করতে পারলা। সেই জন্য আসলে এই কাজগুলো করছি। হ্যাঁ, এটা আমি স্বীকার করি যে আমার আগে যে কোর্সগুলো ছিল সেগুলো এতটা ভালো ছিল না, আমি নিজেও স্যাটিসফাইড না। সময়ের কারণে আমি পারিনি, কখনো অভিজ্ঞতা কম ছিল সে কারণে পারিনি, জনবল কম ছিল সে কারণে পারিনি। এখন কোনোটার কমতি আমি খুব বেশি দেখছি না, আমি ধীরে ধীরে ইমপ্রুভ করার চেষ্টা করছি এবং এটা হচ্ছে তার একটা নমুনা। যারা ভর্তি হতে চাও ডেসক্রিপশনে যাও, ভর্তির সমস্ত প্রক্রিয়া পেয়ে যাবে, অথবা জাস্ট যে ফোন নাম্বারটা পাবে সেই ফোন নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে একটা নক করলেও চলবে। ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।